হ্যালো বন্ধুরা, আমি শেখ বন্ডিল। এখন আমি করবো নেটফ্লিক্সের নতুন ডকু সিরিজ দ্য গ্রেটেস্ট রাইভালরি ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের রিভিউ। এই ডকু সিরিজটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে। আমার কাছে এই ডকু সিরিজটা খুবই অ্যাভারেজ একটা কাজ হয়েছে, খুবই ডিসেন্ট একটা কাজ হয়েছে, এক্সট্রাঅর্ডিনারি কোনো কিছুটা আমার মনেই হয়নি। এবার যারা শুধুমাত্র সিনেমার দর্শক, যারা ডকুমেন্টারি দেখেন, তাদের কাছে মনে হতে পারে যে হ্যাঁ, এটা বেশ ভালোই একটা কাজ হয়েছে। আমি নিশ্চিত নই আপনাদের কি মনে হবে না হবে, কিন্তু যারা একাধারে সিনেমা প্রেমী, একাধারে যারা আবার ক্রিকেট প্রেমী, যারা ক্রিকেটকে প্রচণ্ড বেশি করে ফলো করে, যে সেকশন অফ অডিয়েন্সের মধ্যে আমি পড়ি, তাদের কাছে কিন্তু এটা বিশাল কিছু একেবারেই মনে হবে না। যারা আমাদের চ্যানেলের নিয়মিত দর্শক, তারা খুব ভালো মতো জানবেন যে ক্রিকেট আমার প্রথম ভালোবাসা, তারপর সেকেন্ডে আসে সিনেমা। যে কারণে ক্রিকেটকে কেন্দ্র করে একটা ডকুমেন্টারি যখন হচ্ছে, সেটা আমি যে ভিউ পয়েন্ট থেকে দেখছি, আমার যে ওপিনিয়নটা তৈরি হচ্ছে, সেটা আপনাদের সকলের সঙ্গে কিন্তু ম্যাচ নাও করতে পারেন। আজকের ভিডিওটা তারাই রিলেট করতে পারবে যারা ক্রিকেট প্রচন্ড ভালোবেসে ফলো করে, শুধুমাত্র দেশাত্মবোধ বা দেশপ্রেমের জায়গা থেকে নয়। অনেকে রয়েছে যে ভারতবর্ষ খেলছে, তো ভারতবর্ষ সেমিফাইনালে উঠেছে, ফাইনালে উঠেছে, বিশ্বকাপ জয় করবে, তাহলে চলো দেখে নি। সেই খেলা দেখার কথা আমি বলছি না। যারা ক্রিকেটকে ভালোবাসে, যে কোনো দেশের খেলা হলেই দেখবে, আমি তাদের কথা বলছি। তারা রিলেট করতে পারবে। দেখুন, সবার আগে যদি ভালো দিক নিয়ে কথা বলি, কিছু ভালো জিনিস অবভিয়াসলি হয়েছে, যদিও সেগুলোকেও আমাকে যে প্রচন্ড বেশি স্যাটিসফাই করতে পেরেছে তা নয়, তবে ভালো দিকগুলো নিয়ে আলোচনা তো করে নেওয়া অবশ্যই দরকারি। যেমন পলিটিক্যাল যে সিনারিও বা পলিটিক্যাল যে ক্লাইমেট, সেটা কিভাবে ইন্ডিয়া পাকিস্তানের ক্রিকেট গেমকে সবসময় সেটা একটা এলিভেশন দিয়েছে বা সবসময় সেটা একটা বিপাকে ফেলেছে। সেই যে সম্পর্কটা পলিটিক্সের সঙ্গে ক্রিকেটের, এই দুই দেশের মধ্যে, সেটাকে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করা হয়েছে, যতটা 1 ঘন্টা 37 মিনিট 1 ঘন্টা 40 মিনিটের মধ্যে সম্ভব ছিল মেকারদের পক্ষে। ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের এই যে একটা গ্রেটেস্ট রাইভালরি, সেটাকে এত কম সময়ের মধ্যে দেখানো যেতে পারে, মেকারদের যে এই সাহসটা রয়েছে, এই সাহসটাকে কুন্ডিত জানাতেই হয়। কারণ এটা তো আসলে সম্ভব নয়, আপনি এত বছরের ইতিহাস এত কম সময়ের মধ্যে কি করে দেখাবে। যে কারণে মেকাররা কি করেছে, 2004 সালে ভারতবর্ষের যে পাকিস্তান ট্যুর, একটা 5 ম্যাচের ওডিআই সিরিজ আর একটা 3 ম্যাচের টেস্ট সিরিজ, সম্পূর্ণরূপে সেটার উপরে ফোকাস করেছে। এখন সেটাকে কেন্দ্র করে আমার আলাদা সমালোচনা রয়েছে, আমি সে ব্যাপারে আসছি। কিন্তু মেকাররা ছোট্ট করে নিচে আর কি টাইম স্প্যানটাকে, যাতে তারা এই রাইভালিটা সম্পর্কে আর কি দেখিয়ে দিতে পারে, সুবিধার জন্যই করেছে। কিন্তু সেটার সঙ্গে আমি খুব বেশি একমত নই। এগেন, আমি পরবর্তীতে আসছি সেটার ব্যাপারে। এই যে পলিটিক্যাল ক্লাইমেট নিয়ে কথা বলছি, বারংবার দুই দেশের পক্ষ থেকে ক্রিকেটকে একটা ব্রিজ করবার চেষ্টা করা হয়েছে, যে পলিটিক্যাল রিলেশনশিপ বেটার হবে কিভাবে, না ক্রিকেট খেলো, দুই দেশের মধ্যে একটা সিরিজ হোক। এখন সেগুলো কি সত্যি খুব ইম্প্যাক্টফুল হয়েছে? কারণ এই ধরনের প্রয়াস বারংবার ইতিহাসে দেখতে পাওয়া গেছে, যেগুলো আমার ডকুমেন্টারিটা দেখার অনেক আগের থেকেই সত্যি বলতে জানা। সেগুলো আমার খুব যে নতুন কিছু লেগেছে একেবারেই তা নয়। এখন সেটা ইম্প্যাক্টফুল যে হয়নি, সুনীল গাভাস্কার একদম শেষে ডকুমেন্টারিতে একটা কথা বলে যে একটা জিনিস পরিষ্কার হয়ে যাওয়া উচিত এতদিনে, যে ক্রিকেট খেলে খেলে দুই দেশের মধ্যে পলিটিক্যাল রিলেশনশিপ বেটার করা কখনো সম্ভব নয়। এবং সেই বক্তব্যের সঙ্গে আমি 100% একমত। এখন নতুন কি ডকুমেন্টারিটার মধ্যে পেলাম, দেখুন, এটা বলা খুব মুশকিল যে আপনি কতটা কি নতুন পাবেন, ফ্রেশ পাবেন, আমি কতটা কি নতুন পাচ্ছি, ফ্রেশ পাচ্ছি। আমার জন্য সেভাবে ফ্রেশ কিছুই ছিল না, যেটা আমার হতাশার মূল কারণ। মানে এখানে বালাজি যে শোয়েব আক্তারকে 6 মারছে, আর শোয়েব আক্তার যে বলছে যে আমি কেন জানি না যে বালাজি আমাকে মেরে দিত, আচ্ছা আচ্ছা ব্যাটসম্যান ডরছে আমাকে দেখে, কিন্তু বালাজি আমাকে কেলিয়ে দিচ্ছে, এটা কি করে সম্ভব হচ্ছে বুঝতে পারছি না। এই তো বহুবার আমাদের, তো আমার জানা, যারা ক্রিকেটের দর্শক তারা এসব গল্প অনেক আগে জেনে ফেলেছে। কিংবা ইনজামামুল হক, সে গেছে প্রেস কনফারেন্সে, তাকে কোয়েশ্চেন করা হয়েছে যে ইঞ্জি ভাই, এই ম্যাচটা কি গট আপ ছিল, এই ম্যাচটা কি সম্পূর্ণরূপে কি বেটিং ছিল? তখন ইঞ্জি ভাই বলছে শাট আপ। এই যে ফানগুলো, এই যে মজাগুলো, বা এটা যে খুব একটা নোংরা অধ্যায় অ্যাকচুয়ালি পাকিস্তান ক্রিকেটের, খুব একটা কালো অধ্যায়, সেগুলো আমাদের সবটাই জানা। বা গাঙ্গুলি বলছে যে পাকিস্তান ট্যুর তার কেরিয়ারের সব থেকে ভালো ওভারসিজ ট্যুর, মানে বাইরের দেশে গিয়ে এত ভালো আতিথেয়তা সে অন্য কখনো পায়নি। বা সেই সময় শাহিদ আফ্রিদি কিংবা শোয়েব আক্তার, তারা ইনভাইট করে ক্রিকেটারদেরকে খাইয়েছে, খুব সুন্দর হসপিটালিটি পেয়েছে পাকিস্তানের তরফ থেকে। এই বিষয়গুলো জানা, যে ওই সিরিজটাতে অ্যাকচুয়ালি জিতে গেছিল ক্রিকেটে ইন্ডিয়া, কিন্তু হার্ট জিতেছিল পাকিস্তানের মানুষজন, পাকিস্তানের ক্রিকেটাররা। ক্লাইম্যাক্সে যখন দেখাচ্ছে যে দুই দেশের সাধারণ মানুষ ক্রিকেট, দুই দেশের মধ্যে সিরিজ হোক, কতটা বেশি করে চায়, ক্রিকেটাররা কতটা বেশি করে সেটা চায়। এবং বেশ কিছু ক্রিকেটার এরকম রয়েছে, আমি নাম বলছি না, স্পয়লার হয়ে যাবে, যাদের অ্যাকচুয়ালি পূর্বপুরুষরা, ধরুন ভারতের প্লেয়ার, তার পূর্বপুরুষরা পাকিস্তানের থেকে ভারতে এসেছিল, তো তাদের কোথাও একটা পাকিস্তানে যাওয়ার ইচ্ছা রয়েছে। বা পাকিস্তানের প্লেয়ার, তার পূর্বপুরুষরা ভারতবর্ষের থেকে পাকিস্তানে গেছিল, এবং যে কারণে তাদের একবার ভারতবর্ষে এসে থাকবার, সুন্দর করে ঘোরবার ইচ্ছা রয়েছে, সেই অপরচুনিটিটা তারা পায় না। কিংবা একজন সাধারণ ফ্যান, একদম ক্রিকেট ফ্যান, আপনার আমার মতন ক্রিকেট ফ্যান, তারা 7-8 দিন 10 দিন ধরে অপেক্ষা করছে, যেরকম আমরা করতাম ছোটবেলায়। এখন তো সেই ইনোসেন্স চলে গেছে সত্যি বলতে, যে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ, হ্যাঁ অতদিন বাদে হবে। এখনও সেটা হয় না যে বলবো না যে ওই 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 সময় অত তারিখে ম্যাচ আছে, এই আসছে কদিন বাদেই ম্যাচ আসছে বলতে বলতে মনে
মনে পড়ছে। তো সেটার একটা অপেক্ষা থাকে, কিন্তু একটা হচ্ছে আপনার চোখে জল চলে এসছে, মানে ফ্যানটাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে ক্লাইম্যাক্সটা এত সুন্দর ডিজাইন করেছে, ডেফিনেটলি সেগুলো মানে খুব হার্ট ওয়ার্মিং, আপনার দেখতে খুব সুন্দর লাগবে। এবং দুই দেশের মধ্যে ক্রিকেট হওয়াটা কতটা বেশি দরকারি আপনি সেটা বাই হার্ট ফিল করবেন, যে পলিটিক্যাল রিলেশনশিপের জন্য আমরা কি মিস করছি ক্রিকেট প্রেমীরা। মাত্র একজন ফ্যানকে ইন্টারভিউ করা হয়েছে এবং সেটা মাত্র একটাই ক্লিপিংস, জাস্ট কয়েক সেকেন্ডে, 10-15 সেকেন্ড, ম্যাক্স টু ম্যাক্স 20 সেকেন্ড আপনারা বলতে পারেন। আমার মনে হয় যে আরও অনেক বেশি ফ্যানদেরকে, ক্রিকেট প্রেমীদেরকে এটা নিয়ে প্রশ্ন করা দরকার ছিল, ইন্টারভিউ করা উচিত ছিল একদম রাস্তায় নেমে, যে তারা এই ম্যাচটাকে নিয়ে কি ভাবছে। ক্রিকেটাররা তো একরকম ভাবছে, ঠিক আছে, যে মা বলে দিচ্ছে বাড়ির থেকে বেরোনোর সময় আজকে ম্যাচ জিতে ফিরতে হবে, ড্রাইভার বলছে আজকে ম্যাচ জিতে ফিরতে হবে, হোটেল রুমে খাবার দিতে আসছে সে বলছে আজকে ম্যাচ জিতে ফিরতে হবে, দাদা কোনো রকম কিছু শুনতে যাই না। তো সেই জিনিসটা তো আমরা অলরেডি জানি, এগুলো তো আমরা নানান ইন্টারভিউতে ক্রিকেটারদের মুখ থেকে শুনেছি। সাধারণ মানুষ কি বলছে সেই দিকটা আরেকটু উঠেলে আমার মনে হয় যে ক্লাইম্যাক্সটা আরও নেক্সট লেভেলে যেতে পারতো। ক্লাইম্যাক্সটা ডেফিনেটলি ভালো, সেটা ইমপ্রেস করতে পারে, বারবারই বলছি। এছাড়া ধরুন অনিল কুম্বলের সঙ্গে ইনজামামের বাওয়াল, অনিল কুম্বলে জোর করেই বাওয়ালটা লাগিয়ে দিয়েছিল, সেই ইনজামাম উলহকের দেখবেন একটা রাহুল দ্রাবিড় ইন্টারভিউ রয়েছে যেখানে রাহুল দ্রাবিড় বলছে যে ইঞ্জি ভাই আমার কাছে এসছে, এসে বলছে আরে ক্যা রাহুল ভাই মেরে কো কিউ মে কুছ বোলা ক্যা কবি। মানে ইঞ্জি খুব অ্যাকচুয়ালি শান্ত লোক ছিল, খুব ঠান্ডা মাথার লোক ছিল, ওর এগেনস্টে অনিল কুম্বলে লেগে গেছে, খোঁচে গেছিল, একটা অন্য কারণ ছিল সেটাও আপনার ডকু সিরিজটার মধ্যে জানতে পারবেন অ্যাকচুয়ালি, যেটা আবার আমার আগে থেকে জানা। তো খুব নতুন কিছু আমি পাইনি। বা শোয়েব আখতারের চোটকে নিয়ে যে স্ক্যান্ডেল, মানে কোথাওটা ফেক করছে ও, এরকম ধরনের এলিগেশন, তো সেই জিনিসপত্রগুলো আগে থেকে জানা আমার। এখন এগুলো যাদের জানা নেই, জাস্ট আমার মুখে এখন শুনছেন প্রথমবারের জন্য, তারা দেখুন, তারা কিন্তু মজা পাবেন। এই জিনিসগুলোকে কিন্তু টাচ করা হয়েছে এই ডকু সিরিজটার মধ্যে। খারাপ দিক যেটা, এই যে আপনি নাম দিচ্ছেন গ্রেটেস্ট রাইভালরি ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান, এই নামটা দেওয়া কেন? আপনি নাম দিন যে ইন্ডিয়ার পাকিস্তানের ট্যুর 2004 সালের, দ্যাটস ইট। আপনার টাইটেলটা তো ওটাই হওয়া উচিত, কারণ আপনি ওটাকে নিয়েই আর কি 90% আপনার রান টাইমটা আর কি ডেলিভার করে দিয়েছেন সেখানেই। তো আপনি কেন তাহলে নাম দিচ্ছেন গ্রেটেস্ট রাইভালরি ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান? একটা এমন ট্যুর কেন বেছে নিচ্ছেন যেখানে ইন্ডিয়াই শুধুমাত্র জিতেছে? মানে পাকিস্তানও জিতেছে কিছু ম্যাচ, কিন্তু আফটার ওডিআই সিরিজ, টেস্ট সিরিজ দুটোই কিন্তু ইন্ডিয়া জিতেছে, হার্ট জিতেছে পাকিস্তান। ওটা দেখিয়ে দিয়ে আর কি একটা, যে চলো ঠিক আছে, মানে তোমাকে একটা সান্ত্বনা দিচ্ছি আর কি। পাকিস্তান তো সান্ত্বনা পাওয়ার মতন ক্রিকেট খেলেনি, পাকিস্তান একটা এমন ক্রিকেট খেলেছে যেটার জন্য লাস্ট 25 বছর ধরে ইন্ডিয়া ডমিনেট করছে। এটা ক্রিকেট প্রেমীরা খুব ভালো মতো বুঝবে। একটা হচ্ছে প্রি সৌরভ গাঙ্গুলি এরা, একটা হচ্ছে পোস্ট সৌরভ গাঙ্গুলি এরা। প্রি সৌরভ গাঙ্গুলি এরাতে পাকিস্তান ইন্ডিয়াকে জাস্ট মাঠে ফেলে হারাতো, একদম পরিষ্কার বাংলায় বলতে গেলে, মানে কোনো রকম চ্যালেঞ্জই দিতে পারতো না, কোনো রকম ফাইটই দিতে পারতো না। আর পোস্ট কোভিড এরাতে ইন্ডিয়ান ক্রিকেট অনেকটা উপরে উঠে গেছে। গাঙ্গুলি, সচিন, দ্রাবিড়, লক্ষ্মণ, অনিল কুম্বলে, তার সঙ্গে সঙ্গে খানিকটা পরে সেহওয়াগ, ইউভি, এই যে জেনারেশনটা, তারপরে ধোনি ক্যাপ্টেনশিপ করেছে, তারপরে বিরাট করেছে, রোহিত করছে, এই যে ফেজটা, এই ফেজটা হচ্ছে ইন্ডিয়া পাকিস্তানকে ডমিনেট করে গেছে। এটা আমরা জানি, আমাদের জেনারেশন এটাই দেখেছে। কিন্তু আপনি যদি একটু ক্রিকেটকে ভালোবাসেন, আমি যেমন ভালোবাসি, ফলত আমার একটা প্রপার জানা রয়েছে যে কি হয়েছে না হয়েছে আগে। পাকিস্তান ইন্ডিয়াকে বলে বলে হারিয়ে দিত, ইন্ডিয়া কোনো রকম ফাইট দিতে পারতো না। এখন সেই জিনিসটা আপনি যখন গ্রেটেস্ট রাইভাল ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান আপনি টাইটেল দিচ্ছেন আপনার ডকুমেন্টারির, আপনি সেই দিকটাতে হাইলাইটই করছেন না। শুধুমাত্র কিরণ মোড়ে একটা জায়গাতে একটা লাইন বলছে যে 80-তে পাকিস্তান ইন্ডিয়াকে অনেক বেশি হারাতো, জাস্ট দ্যাটস ইট। আর এর উপরে কিছু নেই। জাভেদ মিয়াঁদাদের আপনি একটা ম্যাচ দেখাচ্ছেন যেখানে শেষ ম্যাচে, মানে শেষ বলে অ্যাকচুয়ালি 6 মেরে জিতে দিয়েছিল পাকিস্তানকে, যেটার ব্যাপারে সকলে জানে। সেটা তো মানে যারা ক্রিকেট প্রেমী নয় সেভাবে তারাও জানে যে কি হয়েছিল চেতন শর্মা। তো সেইটা আপনি জাস্ট একটু হালকা ছুঁয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছেন। বাকি পাকিস্তানকে আপনি সেভাবে গোটা ডকু সিরিজটার মধ্যে ক্রিকেটের অ্যাঙ্গেল থেকে ভেবে দেখলে, আপনি পলিটিক্যাল অ্যাঙ্গেল থেকে, সাধারণ মানুষ কী চায় সেসব অ্যাঙ্গেল থেকে সেলিব্রেট করছেন ডেফিনেটলি, কিন্তু আপনি পাকিস্তানের ক্রিকেটকে, যে তারা ইন্ডিয়াকে কীভাবে একটা সময় ডমিনেট করেছে, আপনি সেটা দেখাচ্ছেন কোথায়? আপনি সেই দিকটাকে নেগলেক্ট করে দিচ্ছেন। তাহলে আপনার কী করে এই ডকু সিরিজের টাইটেল এটা হতে পারে? সম্ভবই নয়। একটা ডকুমেন্টারি তো ইন্ডিয়ার অডিয়েন্সকে মাথায় রেখে তৈরি করা হলে সেটা ঠিক নয়। মানে আপনাকে গোটা বিশ্বর কথা মাথায় রেখে একটা সাবজেক্ট আপনি যখন নিচ্ছেন, যে একটা অস্ট্রেলিয়ার ক্রিকেট প্রেমী মানুষ, একটা ইংল্যান্ডের ক্রিকেট প্রেমী মানুষ, বা একটা আর্জেন্টিনার মানুষ যে ফুটবল মেনলি দেখে, ক্রিকেট দেখে না, কিন্তু সেই ডকুমেন্টারিটার মাধ্যমে ইন্ডিয়া পাকিস্তানের যে গ্রেটেস্ট রাইভালরি সেটার ব্যাপারে জানতে চাইছে, আপনার টাইটেলই সেটা। তো সেখানে তো আপনাকে একটা ব্যালেন্স ন্যারেটিভ দিতে হবে। একটা পাকিস্তানের মানুষ যদি আজকে দেখে এই ডকুমেন্টারিটা, তার কি ভালো লাগবে খুব একটা দেখতে? আমার তো মনে হয় না, কারণ এখানে ব্যালেন্স ন্যারেটিভই নেই। আপনি একটা বহু বছরের ইতিহাস, সেটাকে আপনি টাচই করছেন না। যদি অনেকে এটা বলতেই পারে যে সময় তো কম, এত বড় একটা ইতিহাস সেটা দেখাতে গেলে অনেকটা বেশি সময় লাগবে, খুব ভালো কথা। একটা স্ট্যাটিস্টিক্স শুরুতে দেখিয়ে দেওয়া হোক যে হেড টু হেড কলিশন যখন যখন হয়েছে, যতগুলো ম্যাচ হয়েছে, সেখানে পাকিস্তান 88 খানা জিতেছে, ইন্ডিয়া জিতেছে 75 খানা।
সেইটুকু দেখিয়ে দেওয়া হোক, তাহলেও বুঝতাম যে হ্যাঁ ঠিক আছে চলো, একদম নেগলেক্ট করছে না ফ্যাক্টটাকে। আমি স্ট্রংলি বিলিভ করি টাইটেলটা অন্য কিছু দেওয়া উচিত ছিল। আদারওয়াইজ আপনাকে ইউসুফ ইউহানাকে সেলিব্রেট করতে হয়, আপনাকে সাইদ আনোয়ারকে, শাকলিন মুস্তাককে সেলিব্রেট করতে হয়, অনিল কুম্বলেকে সেলিব্রেট করতে হয়। আপনি সেই জিনিসটা করছেন কোথায়? আপনি তো করছেন না। আপনি শুধুমাত্র সেহওয়াগকে সেলিব্রেট করছেন, শোয়েব আখতারকে সেলিব্রেট করছেন, কারণ ওই যে পার্টিকুলার পিরিয়ডটা সেখানে কোথাও একটা এই দুজনের পারফরমেন্স ওই ট্যুরটার মধ্যে একদম আকর্ষণীয় ছিল, এক্সট্রাঅর্ডিনারি ছিল। আপনি যে কারণে এই দুজনের উপর ফোকাস করছেন আর ক্যাপ্টেনদের কিনেছেন ইনজামামূলক, সৌরভ গাঙ্গুলি। মানে আমি যদি শুধুমাত্র 2000-এর ধরুন টাইটেল 2000-এর ট্যুরটা যে পাকিস্তানে ইন্ডিয়া গেছিল, যদি সেটাই টাইটেল হতো তাহলেও আমি বলবো সেটা খুব একটা ভালো ডকুমেন্টারি নয়। তার কারণ ক্রিকেটটা খুব ডিপে গিয়ে এখানে দেখানো হচ্ছে না, ডকুমেন্টেশন আসলে হচ্ছে না। একটা কমার্শিয়াল ডকুমেন্টারি, যে সাবস্ক্রাইবার রয়েছে আমার, যতটুকু তাদের পক্ষে বোঝা সম্ভব হবে ততটুকুই দেখাবো। ক্রিকেটের ডকুমেন্টারি, ক্রিকেট রিভার্স সুইংকে টাচ করে দিয়ে বেরিয়ে গেল, ডিটেলসে ঢুকলোই না। ওর থেকে বেশি রিভার্স সুইংকে কেন্দ্র করে পাকিস্তানি বোলাররা, সেটা ওয়াকার ইউনিস হোক, ওয়াসিম আকরাম হোক, আপনারা ইউটিউবে পেয়ে যাবেন, যেখানে তারা অনেক বেটার অ্যানালাইজ করছেন, অনেক ডিপে গিয়ে সেটাকে এক্সপ্লোর করা হয়েছে ভিডিওগুলোর মধ্যে। শুধুমাত্র 2004-এর ট্যুরটাকে নিয়েও আমি যদি ধরে নিই যে এই ডকুমেন্টারিটা শুধুমাত্র এই ট্যুরটাকে নিয়ে, ইন্ডিয়া পাকিস্তান গ্রেটেস্ট রাইভালরি, এটা টাইটেলটা একটু ক্লিক বেট, ঠিক আছে চলুন। আপনারা যদি সেইটাও সেই অ্যাঙ্গেল থেকেও ভেবে দেখেন, এখানে শুধুমাত্র দুজন করে প্লেয়ার, গাঙ্গুলি এসছে, তার সঙ্গে সঙ্গে সেহওয়াগ এসছে, যারা ওই ট্যুরে আর কি অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছিল অ্যাজ প্লেয়ার্স বা ক্যাপ্টেন। তার সঙ্গে ওদিক থেকে এসছে ইঞ্জি ভাই, মানে আমাদের পাকিস্তানের, এবং তার সঙ্গে সঙ্গে শোয়েবই এসছে, শোয়েব আখতার। এবার এই যে চারজন, এই চারজন ছাড়া বাকি কারো পার্সপেক্টিভ আমরা পাচ্ছি না। আপনার টিমের 11 জন বা 15 জন যারা স্কোয়াডে থাকে, কোচের কাছে, সবার কাছে পৌঁছানো আপনার পক্ষে সম্ভব হচ্ছে না। খুব ভালো কথা, আপনি অ্যাটলিস্ট সেক্ষেত্রে 5-6 জনের কাছে পৌঁছবেন, 5-6 জনের পার্সপেক্টিভ আপনি তুলে ধরবেন, সেটাও এখানে হচ্ছে না। দুজনের পার্সপেক্টিভ তুলে ধরে তাহলে একটা ডকুমেন্টারি মানে এটা কমপ্লিট হচ্ছে না কখনোই। জাস্ট আমরা দুটো মানুষের পার্সপেক্টিভ এখানে পাচ্ছি। আপনি শোয়েব আখতারকে আলাদা করে স্পেস দিচ্ছেন, আপনি সেহওয়াগকে আলাদা করে স্পেস দিচ্ছেন, আপনি সচিন টেন্ডুলকারকে আলাদা করে স্পেস দিচ্ছেন, কারণ দে আর সেলিব্রেটেড। মানে শোয়েব আখতার ইন্ডিয়াতে প্রচণ্ড বেশি জনপ্রিয়, তাই জন্য তাকে আলাদা করে স্পেস দেওয়া হচ্ছে, তাকে সেলিব্রেট করা হচ্ছে। কিন্তু আপনি ইঞ্জি ভাই, তাকে আপনি আনছেন, তার ইন্টারভিউ করছেন, তাকে নিয়ে দাদা সৌরভ গাঙ্গুলি এক জায়গাতে বলছে যে যখন ইঞ্জি ভাই মারতো না বোলারদেরকে, বিভৎস খেলাতো, কখন যে কোথা থেকে রান বেরিয়ে যেত বুঝতেও পারতাম না মাঠে থেকে। জাস্ট ওইটুকুই, তাছাড়া তাকে আলাদা করে স্পেস দিয়ে সেলিব্রেশন করাই হচ্ছে না। সচিন টেন্ডুলকার যেমন ইন্ডিয়ান ক্রিকেটে এসছে এবং এসে ইন্ডিয়ান ক্রিকেটকে সম্পূর্ণরূপে চেঞ্জ করে দিয়েছে, ইনজামামুল হক যখন আসে এবং পাকিস্তানের মিডিল অর্ডারে হাল ধরে, মানে সেটা একটা যুগান্তকারী একটা পরিবর্তন পাকিস্তানের ব্যাটিংয়ে। ইনজামামুল হক নিজের যে এরাটা, সেখানে গ্রেটেস্ট এশিয়ান মিডিল অর্ডার ব্যাটসম্যান ছিল। ইনফ্যাক্ট এখনও যদি আপনি এটা লিস্ট করেন সর্বকালের সেরা মিডিল অর্ডার ব্যাটসম্যান এশিয়ান ক্রিকেটে, শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া মিলিয়ে ইনজামামুল হক নামটা খুব উপরের দিকে থাকবে, হয়তো 1 নম্বরেই থাকবে। সেই লোকটা শান্ত বলে, তার অ্যাপিয়ারেন্সে বিভৎস একটা দম নেই বলে, ঠান্ডা মাথায় নিজের কাজ নিজে করতে বলে তাকে আপনি ইনাফ সেলিব্রেট করছেন না। এটা একটা ডকুমেন্টারি কখনোই হতে পারে না, এবং ডার্ক জিনিসপত্রগুলোকে টাচ করে করে দিয়ে বেরিয়ে গেছে। মানে ইন্ডিয়া পাকিস্তানের ক্রিকেটের যে লেগাসি, সেখানে অনেক ডার্ক চ্যাপ্টার্স রয়েছে বিকজ অফ পলিটিক্স, দুই দেশের মধ্যে যে সম্পর্ক, রাজনৈতিক সম্পর্ক, সেই চ্যাপ্টারগুলোকে ছুঁয়ে ছুঁয়ে বেরিয়ে গেছে। মানে 26-11 হোক, কিংবা তার সঙ্গে সঙ্গে যে পাকিস্তানের প্লেয়াররা আইপিএলে খেলতে পারলো না, ব্যান হয়ে গেল, সেই দিকপত্রগুলো ক্লাইম্যাক্সে খুব রাস্টভাবে জাস্ট একটা করে ডায়লগে আসছে, ছুঁয়ে 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 বেরিয়ে যাচ্ছে। এই জিনিসটা উচিত না। এইগুলোর উপরেই তো বেশি ফোকাস থাকা দরকার ছিল, যেগুলোর ব্যাপারে মানুষ খুব বেশি জানে না বা জানতে পারে না। সেখানে পাকিস্তানি প্লেয়ারদের অ্যাকচুয়ালি রিয়াকশনটা কী ছিল? ওই 2-4জনকে আপনি আনলেন, এনে একটা ডকুমেন্টারি বললেন যে গ্রেটেস্ট রাইভালরি এটা হতে পারেন। আপনি সুনীল গাভাস্কারকে এনেছেন, আপনি কিরণ মোড়েকে এনেছেন, আপনি অশ্বিনকে এনেছেন, ধাওয়ানকে এনেছেন, তাদেরকে দিয়ে কতটা সময় তাদের থেকে নিয়েছেন, তাদেরকে দিয়ে কি বলিয়েছেন ভগবানই তা জানে। কারণ আপনারা তার তো 4-5টা করে ফুটেজ রেখেছেন, সামান্য কিছু দৃশ্য, শুরুতে একবার আসছে, শেষে একবার আসছে, মাঝে একবার আসছে, দ্যাটস ইট। তাদের থেকে কোনো ফ্রুটফুল আলোচনা আমরা পাচ্ছি না, কোনো ফ্রুটফুল কমেন্ট আমরা পাচ্ছি না। রাখেননি, তাহলে পাবো কি করে? হওয়া অ্যাকচুয়ালি এরকম উচিত ছিল যে এক একটা দশক নিয়ে এক একটা এপিসোড 1 ঘন্টার করে, যে 70-এর দশক নিয়ে 1 ঘন্টা আলোচনা চলছে, 80-র দশক নিয়ে 1 ঘন্টা আলোচনা চলছে, 90-এর দশক নিয়ে 1 ঘন্টা আলোচনা চলছে। সেখানে ইমরান খান চলে আসছে, সেখানে সুনীল গাভাস্কার চলে আসছে, সমস্ত লেজেন্ডসরা, যে সময়ের ব্যাপারে অ্যাকচুয়ালি বেশি গল্প অ্যাভেলেবেল নয়, সেই ফেজটাতে কোথাও একটা ফোকাস করা দরকার ছিল। সেটা সম্পূর্ণরূপে অ্যাভয়েডেড। এই টাইটেলটা একেবারে জাস্টিফাইড নয়। যে টাইটেলটা হওয়া উচিত ছিল 2004-এর ইন্ডিয়ার পাকিস্তানের ট্যুর, সেটাও কোথাও একটা, সেটাও যদি টাইটেল হতো তাহলেও খুব যে একটা ভালো ডকুমেন্টারি হয়েছে বলতে পারবো না, খুব যে নতুন তথ্য উঠে আসছে বলতে পারবো না। তো সব কিছু মিলিয়ে এটা আমার কাছে খুবই একটা অ্যাভারেজ এক্সপিরিয়েন্স ছিল। ক্লাইম্যাক্সে গিয়ে একটু বেটার হয়ে যায়, একটা আশার আলো দেখানো হয়, দুই দেশের মানুষজনদের মধ্যে একটা সম্প্রীতি স্থাপনের প্রচেষ্টা করা হয়েছে, একটা সুন্দর নোটে সুন্দর বার্তা দিয়ে শেষ করা হয়েছে। এটা ভালো লেগেছে বলে এটাকে আমি তাও অ্যাভারেজ ডিসেন্ট বলছি। আদারওয়াইজ ক্রিকেট প্রেমী হিসেবে ওই ফিল্ম মেকিংয়ের পার্সপেক্টিভ থেকে বলছি যে হ্যাঁ ঠিক আছে, ডিসেন্ট
ডিসেন্ট হয়েছে, কিন্তু ক্রিকেট প্রেমী হিসেবে এটা একেবারেই স্যাটিসফ্যাক্টরি নয়। আপনাদের কি মতামত যারা দেখেছেন ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।